স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মুর্শিদের সাথে আছে আমি শামীম জাহেদ। এখনো শুরু হয়নি আমন ধান কাটার মৌসুম, কিন্তু তার আগেই জয়পুরহাট এবং শেরপুরের কৃষকদের ঘরে উঠতে শুরু করেছে আমনের নতুন জাতের ধান। ভালো ফলন, তাই নতুন জাতের আমন চাষ করে খুশি দুই জেলার কৃষকরা। আজ আমরা আলোচনা করব নতুন জাতের ধান। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পরিমল কান্ত বিশ্বাস। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। জয়পুরহাট ও শেরপুরের চাষিদের মুখে এখন কার্তিকের অভাব তাড়ানোর হাসি, কারণ মাঠ ছেয়ে আছে নতুন জাতের সোনালী পাকা আমন ধানে। জয়পুরহাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন চোখে পড়বে আগাম জাতের উপসি 49, 33 ও বিনা 7 জাতের ধান। ধানটার ফলন ভালো, অভাবের সময় এই ধানটা আমরা এখন আগে পাইছি, অভাবের সময় আগেও দাম পাবো, ফলনটা আগে ফলনও ভালো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে চলতি মৌসুমে জেলায় 70,000 হেক্টরের বেশি জমিতে চাষ হচ্ছে নতুন জাতের আমন ধান। আমরা আশা করতেছি যে ভবিষ্যতে আরো এই নাবি জাতগুলো আমাদের এখানে সম্প্রসারিত হবে এবং চাষিরা এর থেকে লাভবান হবে। শেরপুরে এবার ধানি গোল্ড, বিনা 7, ব্রি 33 হাইব্রিড জাতের আগাম ধানের আবাদ করেছে চাষিরা। নতুন জাতের এ ধান অন্য জাতের চেয়ে অনেক আগেই পাকতে শুরু করে, তাই আগে ভাগেই শুরু হয়েছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। আমাদের পাহাড়ি এলাকায় খরায় অনেক ক্ষতি করে, সেজন্য আগাম ধান আবাদ করলে ফসলটা আগে আসে। আগাম ধান চাষে সেচ লাগে না, দেখা দেয় না পোকামাকড়ের আক্রমণও। ধানগুলো আগাম কর্তনের ফলে রবি শস্য আগাম করতে পারে এবং এই আগাম রবি শস্য তারা ভালো দামে বিক্রি করাতে তারা বেশ লাভবান হচ্ছে। শেরপুরের 3 উপজেলায় 15,000 হেক্টর জমিতে আগাম জাতের ধানের চাষ হয়েছে, যা অন্য বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। লাভ বেশি, তাই এই জাতের ধান চাষের দিকে ঝুঁকছে কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর পরিমল কান্ত বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো। আজ আমরা আলোচনা করতে চাই নতুন জাতের ধান নিয়ে। যখন বাংলাদেশে মানুষের সংখ্যা, জনসংখ্যা দ্রুত বাড়ছে, তখন এর সাথে পাল্লা দিয়ে আমরা বলতে পারি ধান উৎপাদন আসলে বেড়েছে, এবং এই সাফল্য বাংলাদেশের কৃষকদের, এই সাফল্য বাংলাদেশের বৈজ্ঞানিকদের। তাদের এই ফলে আমরা যে ধানের বা চালের যে সংকট, সেটা আমাদের দেশে নেই বললেই চলে। কিন্তু এই নতুন জাতের ধান আবিষ্কার করবার ক্ষেত্রে যে সংকটগুলো থাকে, সেটা হচ্ছে যে আমরা প্রায় বলে থাকি যে এখনও সেই কাঙ্ক্ষিত গবেষণা আমরা পৌঁছতে পারিনি। আপনার কি মনে হয় যে এই বিষয়ে নতুন জাত গবেষণা করবার ক্ষেত্রে কেমন কাজ এগোচ্ছে আসলে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ এবং এই কৃষি প্রধান দেশের প্রধান ফসল ধান। ধানের মধ্যে আউশ, আমন, বোরো 3 ধরনের ধান হয় এবং এখন যেই মৌসুমটা চলছে সেটা হলো আমন মৌসুম। অর্থাৎ যে ধানটা এখন কাটবে সেই ধানটা হলো আমন ধান, কাটবে বা কাটার প্রতীক্ষা আছে। এখন প্রতিবেদনেই যেটা দেখলেন যে কিছু কিছু জাত যেমন বিনা 7 এবং ব্রি ধান 33, 49, এই যে ধানগুলির নাম বলল, সেই ধানগুলি কিন্তু বাংলাদেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলির থেকেই কিন্তু উদ্ভাবিত। অর্থাৎ বিনা ধান 7 যেটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, যেটা ময়মনসিংহে অবস্থিত, তারা বের করেছে এই জাতটা। এবং ব্রি ধান 33, তারপরে ব্রি ধান 62, ব্রি ধান 64, এই ধরনের কিছু জাত আছে যেই জাতগুলি আগাম জাত। অর্থাৎ আগাম বলতে কীরকম, নর্মাল অন্য যেই জাতগুলি আছে সেই জাতগুলি চাষ করতে এই আমন মৌসুমে যদি আমরা সব ধানই আমন মৌসুমের প্রায় বেশিরভাগ ধানই আমন মৌসুমের আপনার রোপণ করে, চারা রোপণ করে, তো চারা রোপণ করলে বেশিরভাগ জাতের ক্ষেত্রে আগের যেই জাতগুলি আবিষ্কৃত হয়েছে এবং স্থানীয় যেই জাতগুলি আছে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলির 140 দিনের মতো সময় লেগে যায় আপনার স্থানীয় জাত অথবা ধান গবেষণা কর্তৃক এবং বিনা কর্তৃক যেই জাত, অন্য যে জাতগুলি বের করেছে এই মৌসুমেই অন্যান্য জাতগুলি। ধরেন আমন মৌসুমের সবচাইতে একটা এখন পর্যন্ত কৃষকদের কাছে সবচাইতে বেশি জনপ্রিয় একটা জাত যেমন আপনার BR10 বা BR11, যেটাকে মুক্তা বলা হয়। এই BR11 জাতটা কিন্তু প্রায় 140 দিনের মতো সময় লেগে যায়, 140 থেকে 145 দিন। ফলন ভালো কৃষকের মাঝে, সেই কারণে এটা বেশ জনপ্রিয় হয়েছে। বাট এই যে জনপ্রিয়তা 140 দিন যদি তার লেগে যায়, এই 140 দিন থেকে কত দিন কমানো যায়? একটা টেন্ডেন্সি হলো কি, যত আপনার সময় কমাবেন ততই কিন্তু আপনার ফলন কমে আসবে।
সো বিজ্ঞানীদের টার্গেট কি, আমি সময় কমাবো কিন্তু ফলনটা যাতে আমি ঠিক রাখতে পারি। ইটস ভেরি ডিফিকাল্ট জব, এবং এই জবেই কিন্তু ওরা সাকসেসফুল হয়েছে, এবং তারই ফসল যেটি বিনা ধান 7 বিনা যেটা বের করেছে, এবং কৃষি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বের করেছে 2 বা 3টা জাত এরকম, এবং এইগুলি 140 যেখানে অন্যগুলি লাগে সেখানে এগুলি 110 থেকে 115 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট লাইফ সাইকেল তারা শেষ করে এবং ওখানে হারভেস্ট করা যায়। আচ্ছা, এখন এই আপনি যেটা বলছেন বিজ্ঞানীদের নিরন্তর চ্যালেঞ্জ হচ্ছে আমরা কি করে ফসলের সময়টাকে আসলে হারভেস্ট টাইমটা কীভাবে কমানো যায়। আপনি বলছিলেন যে যদি এর চেয়েও বেশি সময় কমানো যায় হয়তো যাবে, কিন্তু ফসলের পরিমাণ কমে যাবে, হারভেস্টের পরিমাণটা কমে যাবে। এই চ্যালেঞ্জটাকে আসলে আমরা কি মনে হয়, আপনার কি মনে হয় যে গবেষণা চলছে সেটা আসলে কত কম সময়ের মধ্যে আসলে চাল উৎপাদন করা সম্ভব, এবং সেই দিকে বৈজ্ঞানিকরা সময় ব্যয় করছেন? আচ্ছা শুনেন, এই যে বললাম যে কয়েকটা জিনিস ওখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ধানকে যদি আমরা বলি, টোটাল ধানের লাইফ সাইকেলটাকে যদি আমরা অন্তত 3টা ভাগে ভাগ করি, এটাকে বলা হয় ভেজিটেটিভ ফেজ, রিপ্রোডাক্টিভ ফেজ এবং রাইপেনিং ফেজ। এই 3টা ভাগে যদি ভাগ করি, রিপ্রোডাক্টিভ ফেজটা যেটা যখন কুশিটা জাস্ট আসে, দেখা যায় না কিন্তু কুশির জাস্ট ইনিশিয়েশন হবে, পেনিক্যাল ইনিশিয়েশন বলে। এই পেনিক্যাল ইনিশিয়েশন থেকে ছড়াটা বের হওয়া পর্যন্ত এই যে সময়টা, এটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ ফেজ। তো যেই ভ্যারাইটি হোক, যেই মৌসুমেই হোক আপনি সেই ধানটাকে লাগাবেন, তার জন্য প্রায় 25 থেকে 35 দিন সময় আপনাকে দিতেই হবে এই টোটাল ফেজটা সে কমপ্লিট করতে। যখন ছড়াটা বের হয়ে গেল, বের হওয়ার সময় তো এটার মধ্যে কোনো ধানের দানা থাকে না, এইটার মধ্যে দানা এন্ডোস্পার্মটা যেটা আস্তে 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 শক্ত হয়, পুষ্ট হয়, এবং তারপরে একটা সময় হারভেস্ট করি। অর্থাৎ ছড়াটা বের হওয়ার পর থেকে ধানটা পাকা পর্যন্ত এই যে সময়টা, এইটাও আপনার প্রায় 25 থেকে 35 দিনের মতো আপনার তাকে সময় দিতে হবে। সো 25-25ও যদি ধরি আমরা, তাহলে 50 দিন কিন্তু তার শুধু ছড়াটা ইনিশিয়েশন থেকে পাকা পর্যন্ত এই সময় আমার দিতে হবে। 100 দিন, এখন কিন্তু 105 দিনের ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে আছে। তো 105 দিনের ভ্যারাইটি হলে যদি 50 দিন চলে যায়, হাতে থাকে 55 দিন। 55 দিনের মধ্যে আপনি 25 দিন বয়সের যদি চারা আপনার অন্তত লাগাতে হবে, 20 থেকে 25 দিন বয়স, তাইলে এই 25 বা 30 দিন সময় আপনার থাকে তার ভেজিটেটিভ ডেভেলপমেন্টের জন্য। এর চেয়ে কম যদি আমরা সময় ওখানে নিয়ে আসি, তাহলে কিন্তু তার ওই ভেজিটেটিভ ডেভেলপমেন্ট অত ভালো হবে না। অর্থাৎ ভেজিটেটিভ ডেভেলপমেন্ট মানে সে তার খাবার দাবার যত সানলাইট থেকে তার যত খাবার তৈরি করবে, সেই খাবার তৈরি করে একটা যখন আপনি চারা লাগাবেন, 1টা থেকে 10টা 15টা 20টা 30টা যেটা খুশি হয়, সেই খুশিগুলি তখন কম হবে। আপনি কম সময় দিবেন, কম খুশি হবে। আলটিমেটলি আপনার কিন্তু ফলনকেও কিছুটা স্যাক্রিফাইস ওখানে করতে হবে। বলা হচ্ছে যে আমাদের প্রতিবেদন যেটা দেখানো হয়েছে, বলা হচ্ছে জয়পুরহাট এবং শেরপুরে বৃদ্ধা 49 এবং 33 এবং বিনা 7 জাতের ধান যেটা করা হয়েছে, এবং যেটা এখন আগাম চাষের আওতায় এসেছে, সেটা এই জাতগুলো তো তুলনামূলকভাবে নতুন জাত। সো এই এলাকায় কৃষকদের মাঝে একটা নতুন আনন্দ তৈরি হয়েছে এই জাতের ক্ষেত্রে। এই ধান অন্যান্য অঞ্চলে চাষ করার কোনো বাধা রয়েছে কিনা? না, বাধা তেমন নেই, কারণ বাংলাদেশের আমি পার্বত্য অঞ্চলেও আমি ওখানে দেখেছি, চিটাগং রিজিয়নে ওখানে দেখেছি বিনা 7-এর ধানের বেশ ভালো চাষাবাদ ওখানে হচ্ছে, 33 এগুলি ধানের চাষ হচ্ছে ওখানে। সো সারা দেশেই কিন্তু এটা চাষ করা সম্ভব। আচ্ছা, সো আস্তে আস্তে আমার বিশ্বাস যে আস্তে আস্তে কৃষক তার প্রয়োজনে তার যে ক্রপিং প্যাটার্ন, টোটাল প্যাটার্নে কোন সময়টাতে কোন ফসলটা সে ওখানে লাগাবে। কারণ আপনি দেখেন এই সময়টার পরে যেটা আসতেছে সেটা কি রবি সিজন, রবি মৌসুম। রবি মৌসুমেই কিন্তু বেশিরভাগ ফসল, বিশেষ করে সবজি, ডাল জাতীয় ফসল, তৈল জাতীয় ফসল যা বলেন, সবগুলি ফসলই কিন্তু রবি মৌসুমে সবচেয়ে বেশি হয়। তো যদি ওখানে 10 থেকে 15 দিন সময় ওখানে সে আগাম যদি লাগাতে পারে, তাহলে সেই বেনিফিটগুলি কিন্তু কৃষক ওখানে পাবে। সো এই ধরনের জাতগুলি কিন্তু অতি দ্রুত কৃষকদের মাঝে জনপ্রিয় হবে। আরও জাত আছে, যেমন ধরেন ধান গবেষণা বিনা 62 না ব্রিধান 62, ব্রিধান 64 যেটা বের করেছে, সেগুলো জিঙ্ক রিচ, আচ্ছা, অর্থাৎ জিঙ্ক সমৃদ্ধ ধান। এগুলির সময় কিন্তু 110 থেকে 115 দিন, এই বিনা 7 এবং আপনার এই ব্রিধান 33-এর মতোই। সো একটা এডিশনাল বেনিফিট ওখানে আছে। এই ধরনের যে কম বয়সের যে জাতগুলি আছে, সেই জাতগুলি কিন্তু দ্রুত কৃষকদের মাঝে ছড়িয়ে পড়বে। আরেকটা বিষয় হচ্ছে যেটা বলা হয় যে আরো কিছু ধান চাষ গবেষণার ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে, সেটা হচ্ছে খরা সহিষ্ণু, বন্যা সহিষ্ণু। এই জাতীয় গবেষণার ক্ষেত্রে কি আমরা আসলে কতটা এগোতে পেরেছি? হ্যাঁ, আসলে ধান গবেষণা এখন টার্গেট তারা করেছে এরকম যে একেবারে প্রবলেম ওরিয়েন্টেড ভ্যারাইটি ডেভেলপমেন্ট। যে এলাকায় যে সমস্যা, সেই ধরনের ধান, যেই এলাকায় যে সমস্যাটা ফেস করে সবচেয়ে বেশি এবং ওখানে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, সেই এলাকার জন্য ওই সমস্যাটা দূর করে যাতে কোনো জাত ওখানে দেওয়া যায়। যেমন ধরেন এরকম জাত তাদের আছে,
একদম প্রথম দিকে যদি আমরা ধরি তাহলে BR22 এবং BR23 দুইটা জাত তারা বের করেছিল, যেটা আমন ধানের একটা সমস্যা হলো একটু পরে যদি আপনি লাগান, একটু দেরিতে লাগান, তাহলে কিন্তু সেই ধানটাতে আর আপনার ফুল আসবে না। বেশিরভাগ আমন জাতের এই বৈশিষ্ট্যটা আছে। তাহলে ওই 22 এবং 23 দুইটা জাত তারা লাগিয়েছে, একটু লেটেও যদি 15 দিন লেটেও যদি নর্মাল সময়ের থেকে লাগান, তাহলে কিন্তু তারা ওখানে ফলন দিবে আপনাকে। ডক্টর পরিমল কান্তি বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। আপনার সময় হয়েছে একটা বিরতিতে যাবার, আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যঝিলে। আজ আমরা আলোচনা করছি নতুন জাতের ধান নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পরিমল কান্তি বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি শুনে আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে আপনি বলছেন যে এলাকায় যে ধরনের সংকট বা সমস্যা রয়েছে সেটাকে মিল রেখে বিজ্ঞানীরা চেষ্টা করছেন নতুন জাতের ধান উদ্ভাবন করতে। আপনি যেটা বলতেন যে কোন কোন অঞ্চলে যদি আমরা বলি বাংলাদেশে এরকম কতগুলো জাতের ধান আসলে বাংলাদেশের জন্য প্রয়োজন? ধন্যবাদ আবারও আপনাকে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা শুরু করেছিলাম, যে BR21 এবং BR22 দুইটা একটু দেরিতে 15-20 দিন দেরিতেও যদি এমন ধান লাগায় তাহলে এই দুইটা জাতের কোনো অসুবিধা হয় না। তারপরে আপনার বাংলাদেশের অনেক এলাকা আছে যেগুলি দেখা যায় বন্যা আসলে বন্যায় পানির নিচে যদি আমন ধানটা চলে যায়, 4-5 দিনের বেশি যদি পানির নিচে থাকে তাহলে কিন্তু এগুলি বেশিরভাগ জাতগুলি নষ্ট হয়ে যায়। এই ধরনের ব্রি ধান 51 এবং ব্রি ধান 52 এই দুইটা জাত তারা বের করেছে। শুধু অন্তত 15 দিনও যদি পানির নিচে থাকে তাহলে এই জাতগুলি আপনি নষ্ট হবে না। এই ধরনের দুইটা জাত বের হয়েছে। তারপরে আপনি আসেন যে লবণাক্ত সহিষ্ণু অর্থাৎ সল্ট স্যালাইন কোস্টাল যে এরিয়াটা আছে সেই এরিয়াতে দেখা যায় ধান সব ধরনের ধানের জাত কিন্তু ওখানে চাষ করা যায় না। তো সেই এলাকাগুলির জন্য আপনার বিনা বের করেছে, বিনা ধান 10, তারপরে এখানে ব্রি বের করেছে যেটা ব্রিদান 47, ব্রিদান 67, ব্রিদান 73 রিসেন্ট যেটা বের করলো। এই জাতগুলি কিন্তু একদম কোস্টাল এরিয়াতে ইজিলি ওখানে চাষ করা যাবে। তারপরে আসেন আপনার যে ধানের জন্য একটা প্রধান সমস্যা হলো আগাছা। সে আগাছা যাতে রেসিস্টেন্ট একটা জাত ব্রি বের করেছে, ব্রিদান 69। তারপরে আরো আসেন যেটা একদম রিসেন্ট যেটা আবিষ্কার, যেটা জিঙ্ক সমৃদ্ধ ধান, নাম শুনেছেন, যে ধানের মধ্যে আমাদের পুষ্টির অভাব, সেখানে যদি একটু জিঙ্ক ওখানে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে সেটা ওই ঘাটতিটা পূরণ করবে। এই ধরনের ব্রিধান 62, ব্রিধান 66, ব্রিধান 72 এই ধরনের বেশ কয়েকটা জাত ওখানে বের করেছে। তারপরে আপনার ড্রাউট টলারেন্ট অর্থাৎ খরা সহিষ্ণু ব্রিধান 55, ব্রিধান 71 এই ধরনের জাত বের করেছে। আর যেটা আগাম বললেন সেরকমের যেমন বিনা ধান 7, ব্রিধান 33, ব্রিধান 62, ব্রিধান 66 এই ধরনের বেশ কতগুলি জাত। সো এই বিজ্ঞানীরা কিন্তু এই ধরনের জাত প্রতিনিয়তই বের করে আসছেন এবং আপনি যখন বলছেন যে প্রতিনিয়তই এই জাতের নতুন জাতের ধান উৎপাদন হচ্ছে, সে বিষয়ে তখন একটা বিষয় আমাদের সামনে আসে, সেটা হচ্ছে যে অনেকেই কৃষকরা যেটা বলেন যে ধান চাষ করে তারা প্রতারিত হন, তারা বুঝতে পারেন না, এটা অনেকে বলেন যারা এটা। কিন্তু এক্ষেত্রে সার্টিফিকেশনের কোনো ব্যবস্থা বাংলাদেশে আছে কিনা, যে কৃষকরা বা যারা চাষ করবেন তারা বুঝতে পারবেন যে এই ধানটা বা এই জাতের কথা ব্যাপারে একটি অ্যাপ্রুভড অথরিটি যারা সার্টিফাই করছে, সনদ দিচ্ছে, এমন কিছু ব্যবস্থা আছে কিনা? ধন্যবাদ। আপনি একটা ভালো একটা ইস্যু আপনি ওখানে তুলেছেন। আসলে যে কেউ ইচ্ছা করলেই যে কোনো সময় কিন্তু একটা ধানের জাত বের করতে পারে না, কারণ বাংলাদেশ গভর্নমেন্টের সিড সার্টিফিকেশন এজেন্সি বলে একটা এজেন্সি আছে, যে এজেন্সিটার অ্যাপ্রুভড একটা ফরম্যাট আছে এবং তার একটা বডি আছে, রাইস এক্সপার্টদের বিভিন্ন লেভেল থেকে একটা বডি তাদের আছে। এবং কেউ যদি ইচ্ছা করে যে আমি একটা বাংলাদেশে ধানের জাত বের করার জন্য একদম গভর্নমেন্ট অ্যাপ্রুভড অথরিটি যেটা, সেটা হলো বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, তারা ধানের জাত বেরও করছে। তার বাইরেও আমরা কিন্তু দেখি যে অনেক ধানের জাত বের হয়েছে। যেমন কিছুদিন আগে শুনেছিলেন যে এরকম একটা হরি ধান, হরি নামক এক ভদ্রলোক একটা ধানের জাস্ট ওখানে সে জাত নিজের চেষ্টায় সে একটা জাত বের করেছিল। এটা আবার রিসেন্টলি অতি সম্প্রতি যদি শোনেন ডক্টর আবেদ খান, বিভিন্ন পত্রিকায় দেখিয়েছে, ওখানে একটা চ্যানেলও আমি ওখানে দেখলাম, উনি কয়েকটা ধানের জাত হাফিজা 1, জালালিয়া, তানহা, ডুম এই জাতীয় 3টা বা 4টা ধানের জাত বের করেছে। আমি জানি না নির্দিষ্ট যেই প্রসিডিউর আছে সেই প্রসিডিউরগুলি ফলো করে তারা করেছে কিনা। প্রসিডিউরটা কি, যে আপনি কোনো যদি নূতনত্ব কিছু পান, অন্য এক্সিস্টিং যেই জাতগুলি আছে এর থেকে অন্তত
10 to 20% যদি বেটার কোনো একটা পার্টিকুলার কোনো সাইড আপনার থাকে, সেই সাইডটা হলে তখন আপনি ওই নির্দিষ্ট যে ফরম্যাট আছে সেই ফরম্যাট ফিল আপ করে এটার মধ্যে জাতটার একদম ডিটেইলড ইনফরমেশন ওখানে থাকবে, ফিল আপ করে আপনি ওই অথরিটির কাছে সাবমিট করবেন। অথরিটি ফিল্ড ইন্সপেকশন করবে, দেখিয়ে তারা যদি মনে করে যে হ্যাঁ এটা একটা নতুন জাত হিসাবে রিলিজ করার উপযোগী, তখনই তারা সেটাকে জাত হিসাবে অবমুক্ত করে। এছাড়া যদি কেউ অন্য কোনোভাবে করে, অথবা যেগুলি হাইব্রিড ধানের জাত অনেক দেখেন বিভিন্ন দেশ থেকে, বেশিরভাগই কিন্তু বিদেশ থেকে আনি, তো সেই জিনিসগুলি তো ওই এইভাবে ন্যাশনাল সিড বোর্ড যেটা আছে বা সিড সার্টিফিকেশন এজেন্সি যেটা, তাদের মাধ্যমে এখন কি যেগুলো হাইব্রিড ধান আসছে, বীজ যেগুলো আসছে, সেগুলো কি ন্যাশনাল অথরিটির মাধ্যমে অ্যাপ্রুভে আসছে না? কতগুলি আছে এরকম, যেমন ধরেন ব্রাক, এসিআই, এই ধরনের বেশ কতগুলি প্রতিষ্ঠান আছে, তারা নিজেরাই কিন্তু এখানে হাইব্রিড ধান ওখানে উৎপাদন করতেছে, করতে পারে। তাছাড়া হাজার রকম জাত, হাইব্রিডের জাত বাংলাদেশে আসতেছে প্রতিনিয়ত। আমি জানি না, সেটা তো আসলে এক অর্থে পরিবেশের জন্য ক্ষতিকর। বাংলাদেশের জলবায়ুর জন্য, বাংলাদেশের মাটির জন্য কোনটা কতটা ভালো, এটা তো একমাত্র আমাদের দেশের ন্যাশনাল অথরিটি বলা উচিত। অবশ্যই, এবং সেই কারণেই তো আপনি দেখছেন যে কোনো একটা জাত কৃষক ওখানে লাগিয়েছে, দেখা যায় তার ফুল আসে না। ধানের গাছ আছে, বৃদ্ধি আছে, সবকিছু আছে, তার ফুল আসে না। কোন জাতের ফুল আসছে, সব ধান চিটা হয়ে বসে আছে। এই ধরনের ভ্যারাইটিস প্রবলেম যেগুলি দেখা যাচ্ছে, সেই প্রবলেমগুলি আসলে ওই সরাসরি ওই ধরনের তার যে সিড সার্টিফিকেশন এজেন্সি যেটা আছে তাদের অ্যাপ্রুভাল নিয়ে যদি আসে, তাহলে এই সম্ভাবনা, এই সমস্যাগুলি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তাহলে আমরা আসলে বলতে পারি এখানে এনফোর্সমেন্টের অভাব রয়েছে। যখন ইম্পোর্ট হয়ে আসছে বাইরে থেকে, আমরা যদি বলি, বা যখন বাজারজাতকরণ করা হয় দেশ থেকে করা হয়, তখন এইখানে এই যে ন্যাশনাল বডি যেটা আছে, অথরিটি, তাদের এনফোর্সমেন্ট ক্ষমতা একেবারে নেই। সেই জায়গাটা আসলে বাড়ানো উচিত। অবশ্যই কোনো একটা জাত, নতুন একটা জাত হোক, সেই জাতটা সিস্টেম আছে, আপনি ইন্ট্রোডাকশন একটা পদ্ধতি আছে, বিদেশ থেকে সরাসরি একটা জাত আপনি এই দেশে এনে আপনি কৃষকদের মাঝে দিতে পারেন, সিস্টেম এখানে আছে। সো যেইভাবেই আনেন, কিন্তু সেটা ওই অথরিটির মাধ্যমে অ্যাপ্রুভালের পরে তারপরে আপনি কৃষকদের মাঝে এটা। সেখানে যেটা হয় যে সাধারণত ট্রায়াল পিরিয়ড থাকে একটা, যে কোনো ধান বা যে কোনো ফসল নতুন জাতের ক্ষেত্রে, সেখানে ট্রায়াল পিরিয়ডটাকে মানে যথেষ্টভাবে মানা হয় কিনা, বা সেখানে যারা অথরিটি আছেন তারা আসলে ইন্সপেকশন যেতে পারেন কিনা, পরিদর্শন করতে পারেন কিনা, সেরকম ব্যবস্থা আছে। ওই যে আপনাকে বললাম যে একটা জাত বের করতে চাইলে 3টা পদ্ধতি আছে, স্বীকৃত পদ্ধতি। একটা হলো ইন্ট্রোডাকশন, একটা সিলেকশন, একটা হাইব্রিডাইজেশন। অর্থাৎ ইন্ট্রোডাকশন যদি আপনি বাইরের থেকে যে কোনো একটা ম্যাটেরিয়ালস দেখে সরাসরি এনে আপনার আওতায়, আপনি একজন ব্রিডারের আওতায় এটার চাষবাস করে যদি দেখেন এটা ভালো, ওই তাদের অ্যাপ্রুভাল নিয়ে কৃষকদের মাঝে চাষ করতে দিতে পারেন। যেমন কাজি পেয়ার আমরা বাংলাদেশে যেটা খাচ্ছি এখন, এটা কিন্তু ইন্ট্রোডাকশনের মাধ্যমে আসা। তারপর আরেকটা পদ্ধতি আছে যেটা সিলেকশন, অর্থাৎ আপনি বাইরে থেকে কোনো একটা জিনিস আনলেন, এনে যদি দেখেন এটা আপনার আওতায়, অর্থাৎ ব্রিডারই তো একটা ভ্যারাইটি ডেভেলপ করে বেশিরভাগ ক্ষেত্রে, ব্রিডার তার আওতায় কিছু গবেষণা করে এটার যদি কোনো ক্ষতিকারক কোনো দিক থাকে, 3-4 বছরের মধ্যে সেই ক্ষতিকারক দিকগুলি ডিসকার্ড করে ওই অথরিটির মাধ্যমে অ্যাপ্রুভাল নিয়ে সে ভ্যারাইটি হিসেবে রিলিজ করে। আর বেশিরভাগ ভ্যারাইটি যেগুলি আমাদের আছে সেগুলি হলো ওই যেটা বললাম আপনার হাইব্রিডাইজেশন, অর্থাৎ 2টা ভ্যারাইটি আছে, 2টা ভ্যারাইটির আমি এই ভ্যারাইটিটার একটা ক্যারেক্টার, এই ভ্যারাইটিটার একটা ক্যারেক্টার, 2টা একটা নিয়ে নতুন একটা ক্যারেক্টার হিসেবে একটা ভ্যারাইটি হিসেবে আমি ডেভেলপ করতে চাই। ধরেন আপনি কালিজিরা ধানের সুগন্ধি আছে, তাই না, অ্যারোমেটিক রাইস, BR11 জাতের গন্ধ নাই, কিন্তু BR11 আমন মৌসুমে হয়, কালিজিরাও আমন মৌসুমে হয়। BR11 এর ফলন হয় 4 থেকে 5 টন, কালিজিরার ফলন হয় 2 থেকে 3 টন। আপনার ইচ্ছা হলো আমি BR11 এর মতো গাছটা করব এবং কালিজিরা সুগন্ধিটা এটার মধ্যে দিব। ইটস ভেরি ডিফিকাল্ট টাস্ক, অত সহজ না। তো এই রকমের করে প্রায় 10, 11, 12 বছর লেগে যায় যদি সাকসেসফুল কেউ হয়। এবং এইভাবে ওর পরে গিয়ে যখন সে একটা ভ্যারাইটির মতো পর্যায়ে আসলো, একদম হোমোজেনিটি থাকবে, একটা ধানের জাত লাগালে ওই ধানের জাতটাই পুরা মাঠে থাকবে, ভ্যারাইটির জাত ওখানে থাকবে না একটার মধ্যে। ওই 10, 11, 12 বছর পরেই যখন সেই পর্যায়ে আসে, তখন সে ওই যে ন্যাশনাল সিড বোর্ডের মাধ্যমে ওখানে সিড সার্টিফিকেশন এজেন্সি তাদের ফরম্যাট ফিল আপ করে তারপর সে ভ্যারাইটি যখন তাকে রিলিজ দিবে, তখন এইটা কৃষকের মাঠে যাবে। ধন্যবাদ ডক্টর পরিমল কান্তি বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার কথা বলবো। তারপর আমরা এটা চাইবো যে বাংলাদেশে যত ধান আসুক, নতুন আসুক, সেটা একটি কর্তৃপক্ষের মাধ্যমে, সার্টিফিকেশনের মাধ্যমে সেটা আসুক, বাংলাদেশে আসুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।